আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মানবিক বিভাগের জন্য আজকে আমি ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টির সাজেশন নিয়ে A to Z কথা বলার চেষ্টা করব। এখানে আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে আসলে 2024 সালের প্রশ্নপত্রে ইতিহাস বিষয়টির জন্য সৃজনশীল প্রশ্ন কিভাবে করে আমরা কমন পেতে পারি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যে 7টা লিখতে হবে, কোন কোন অধ্যায়গুলো পড়াশোনা করলে অথবা কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র হয়ে থাকে সেটার ব্যাপারে আমি সম্যক একটা আলোচনা তুলে ধরার চেষ্টা করব, এবং সেই সাথে এমসিকিউ প্রশ্ন কিভাবে করে ফলো করলে বা পড়াশোনা করলে আমরা 27 থেকে 28টা এমসিকিউ রাইট করে আসতে পারি বোর্ড পরীক্ষা থেকে। এবং এই সাজেশনটি কিন্তু তোমাদের একই সাথে বোর্ড পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করবে, আমি আশাবাদী। তো 90% ভরসা রাখতে পারো যে 95%, 90 থেকে 95% যেটা হচ্ছে এই সাজেশন থেকেই কমন কিন্তু আসবে। এবং সাজেশনটি আমি বানিয়েছি গত 2016 সাল থেকে, ডেফিনেটলি 15 না, 2016 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বিগত সমস্ত বোর্ডের প্রশ্নপত্র পর্যালোচনার মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ভিডিওটি শুরু করে যাচ্ছি। তো এখানে প্রথমে যে অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে আসলে এক নজরে গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্নটা কমন পড়তে পারে বা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ 98% সম্ভাবনা। ঠিক আছে, তো এখানে প্রথম যে অপশনটা আমি রেখেছি 1 নম্বরে, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা থেকে। এইখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন কমন হবে। এবং আমি এর পরবর্তী অংশে, অর্থাৎ ভিডিওটির এই পরবর্তী অংশে আমি অধ্যায়ের নির্দিষ্ট ডেফিনেটলি কোন পার্টগুলো পড়াশোনা করলে কোন পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্নটা তৈরি করা হয়ে থাকে সেটার সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আমরা অধ্যায়গুলো দেখে নিচ্ছি। চতুর্থ অধ্যায় হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমরা ধরে রাখবা কমন, এবং এইখান থেকেও একটি, অর্থাৎ এখানে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকে কিন্তু একটি করে সৃজনশীল প্রশ্ন 100% ভাবে কমন পড়বে। 3 নম্বর যে অপশনটা দেখব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। তারপরে রয়েছে চতুর্থ নম্বরে অষ্টম অধ্যায়, সেটা হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। তারপরে হচ্ছে পঞ্চম যে অধ্যায়টা রেখেছে সেটা হচ্ছে নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ড্যাশ ড্যাশ, আরও অনেক বড় নাম আছে এটার। আচ্ছা, এরপরে আমরা ষষ্ঠ নম্বরে যেটা রেখেছি 11 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এই ছিল 6টা গল্প, আরও 2টা গল্প আমি রেখেছি এখানে, মোট 8টা গল্পকে উল্লেখ করব। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু 15টা অধ্যায় রয়েছে। এই 15টা অধ্যায় থেকে আমি কিন্তু শর্টকাটলি 8টা অধ্যায় নিয়েছি। তার মধ্যে এই 7টা অধ্যায়, অর্থাৎ 1 থেকে যে 7টা অধ্যায় আমরা বললাম, 13 নম্বর অধ্যায় সহ, এই অধ্যায়গুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 70 নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এরপরে অতিরিক্ত আরেকটি অধ্যায় সম্পর্কে ব্যাকআপ হিসেবে রেখেছি আমি, যে কোনো কারণে যদি স্কিপ হয়ে যায়, প্রশ্ন যদি কমন নাও পড়ে, তাহলে কিন্তু এইখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, সেইটা হলো মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটির প্রথম অংশ আলোচনা শেষ। এরপরে আমরা দ্বিতীয় অংশ চলে যাব। দ্বিতীয় অংশে মূলত আমি রেখেছি যে অধ্যায়গুলোর যে পাঠ ভিত্তিক আলোচনা, অর্থাৎ কোন পাঠগুলো আমরা ফলো করব বা পড়াশোনা করব। এইটার জন্য প্রথমে যে দ্বিতীয় অধ্যায়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা। তো বিশ্ব সভ্যতা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন বরাবরের বারেই প্রশ্নপত্রে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকেই। তো কোন পার্টগুলো পড়াশোনা করলে আমরা প্রশ্নটা কমন পেতে পারি, অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ কোন পার্টগুলো থেকে প্রশ্নটা সবচেয়ে বেশি বার পরীক্ষায় দিয়ে থাকেন, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। একটা হচ্ছে এইখানে মিশরীয় সভ্যতার মধ্যে কিন্তু ভাস্কর্য, লিখন পদ্ধতি এবং বিজ্ঞান, আরও অন্যান্য অপশন রয়েছে। তো তার মধ্যে এই 3টি অংশকে তোমরা ভালো করে পর্যালোচনা করবা। ঠিক আছে, আমি আশা করি এইখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এরপরে যেটা অপশন 3 স্টারে রেখেছি আমি, যে সিন্ধু সভ্যতা, এইটা থেকেও প্রশ্ন কমন পড়ে। কিন্তু এই যে আমি এখানে 4টা পার্ট বলেছি, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা একটা, রোমান সভ্যতা, এই 2টা পার্ট থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, 100%। কিন্তু এই 2024 সালে এই সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম থাকে। তারপরেও কিন্তু এটা পড়ে নিবা, যাতে করে আমরা তো 3টা পার্ট মাত্র পড়বো এখানে, মিশরীয় সভ্যতার সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে মূলত এই 3টা অপশন।
তারপরে হচ্ছে রোমান সভ্যতা, ঠিক আছে। তো এই গেল প্রথমত যে অধ্যায়টা, সেটা হলো দ্বিতীয় অধ্যায়। এরপরে আমি দ্বিতীয় অপশনে রেখেছি যে চতুর্থ অধ্যায়টা। তো চতুর্থ অধ্যায়ের এখানে মূলত প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে গুরুত্বপূর্ণ পার্ট কী কী রয়েছে। এখানে রেখেছি আমি স্বাধীন গৌড় রাজ্য অর্থাৎ শশাঙ্ক, রাজা শশাঙ্কের গুরুত্বপূর্ণ অপশন কিন্তু এখানে আছে। তো রাজা শশাঙ্ককে নিয়ে অনেকটা সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়ে থাকে বিভিন্ন বোর্ড পরীক্ষায়। তোমরা যদি কোয়েশ্চেন বা প্রশ্নপত্র পর্যালোচনা করতে সুযোগ পাও তাহলে কিন্তু করে নিবা। এবং টেস্ট পরীক্ষায় তোমাদের বাংলাদেশের সমস্ত স্কুলগুলোতে, বাংলাদেশের সমস্ত বোর্ডের স্কুলগুলোতেই কিন্তু প্রায় এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তারপরে যেটা 4 স্টার দিয়ে রেখেছি সেটা হচ্ছে মাৎস্যনায়ের ওল ও পাল বংশ, ঠিক আছে। তো এই গেল আমাদের চতুর্থ অধ্যায়। এর আরও 2টা পার্ট রেখেছি, সেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। দ্বিতীয় অংশে তৃতীয় যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সেন রাজবংশ। তারপরে যেটা রয়েছে চতুর্থ পাঠের মধ্যে যে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য অর্থাৎ খড়গ। এখানে কিন্তু একটা অপশন আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু বলতেছি যে ভিডিওটি স্কিপ করবে না, হ্যাঁ। আচ্ছা, খড়গ বংশ, দেব বংশ এবং চন্দ্র বংশ, এইখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা 100% ভাবে রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু ব্রেক করে নিচ্ছি যে একটা কথা আসলে বলা উচিত, যে তোমাদের টেক্সট বুক যেটা রয়েছে, টেক্সট বুক এবং একটা কলম সাথে নিয়ে বসে পড়ো এবং ভিডিওটি দেখবে। আর টেক্সট বুক এই জন্য নিবে যে অধ্যায়গুলো আমি বলার সাথে সাথে, পার্টগুলো বলার সাথে সাথে তোমরা কিন্তু ওখান থেকে দাগায় নিবে, তাহলে বারবার করে তোমাকে আর ভিডিওটি দেখতে হচ্ছে না, ঠিক আছে। এবং যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে স্বাগতম। আর যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে তোমার সামনে পৌঁছে যাওয়ার জন্য, তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল বাটনে প্রেস করে দিবা, ঠিক আছে। তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এখান থেকে মূলত এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এই অংশটা কিন্তু হচ্ছে 98% সম্ভাবনা, ঠিক আছে, 98%। আচ্ছা, তারপরে রয়েছে সুলতান গিয়াসউদ্দিন ইউজ খলজি। তারপরে যেটা রেখেছি যে ইলিয়াস শাহী বংশ। তারপরে হলো যে হোসেন শাহী বংশ। এর পরবর্তীতে রয়েছে আফগান। এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপশন আছে কিন্তু, দেখো এইটাও হচ্ছে 98% সম্ভাবনা, যে আফগান শাসন ও 12 ভূঁইয়া অথবা এবং 12 ভূঁইয়াদের ইতিহাস এইখান থেকে, ঠিক আছে। এই গেল আমাদের ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পঞ্চম নাম্বার পেজে, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অষ্টম অধ্যায়ের মধ্যে কি রেখেছি, বাংলার ইংরেজ শাসন এর সূচনা পর্ব। এর গুরুত্বপূর্ণ পাঠসমূহের মধ্যে রয়েছে মূলত পর্তুগিজদের আগমন। এইখান থেকে সৃজনশীল প্রশ্ন হবার সম্ভাবনা আমি বলবো যে কমপক্ষে না হলেও 95%, ঠিক আছে, 95%। এরপরে যেটা রেখেছি যে ইংরেজদের আগমন, এটাও কিন্তু কম না, এটা 93% দিয়ে দিলাম, ঠিক আছে। 93% সম্ভাবনা রয়েছে এটা আসার। এবং পলাশীর যুদ্ধ সমস্ত অংশ, দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে নেওয়া যায় যে পলাশীর যুদ্ধে কিন্তু বিভিন্ন অংশ রয়েছে, তার মধ্যে সমস্ত অংশগুলোই কিন্তু তোমাকে সমস্ত হিস্টোরিটাই ভালো মতো পড়তে হবে, কারণ কোন অংশ থেকে পলাশীর যুদ্ধ থেকে প্রশ্নটা করবে এরকম ডেফিনেটলি কোনো দিক নির্দেশনা আসলে দেওয়া মুশকিল ব্যাপার। এজন্য আমি বলেছি যে সমস্ত অংশটাই ভালো করে ঠিকঠাক মতো মাথায় রাখে তারপরে পরীক্ষা দিতে যাওয়া। এরপরে যেটা রয়েছে বক্সারের যুদ্ধের কারণ, এবং বক্সারের যুদ্ধের কারণের পরে 3 স্টারে রেখেছি আমি যে দ্বৈত শাসন ও চিরস্থায়ী বন্দোবস্ত। এইখানে অষ্টম অধ্যায় ক্লিয়ার, অর্থাৎ এই পার্টগুলি থেকে কিন্তু তুমি 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো, দুইটি সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো তুমি। আচ্ছা, এরপরে আমরা নবম অধ্যায়ে চলে যাচ্ছি। নবম অধ্যায়ে মূলত আমি রেখেছি যে ইংরেজ শাসন আমলের যে অপশনগুলো ছিল, এখানে কিন্তু আরও বড় নাম তো ছিল তো অধ্যায়টার, এই জন্য আমি ছোটো করে নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূলত ইংরেজ শাসন আমলের যে অধ্যায়টা রয়েছে নবম অধ্যায়, সেটার থেকে তিতুমিরের সংগ্রাম, এইটা একবার মোস্ট ইম্পর্টেন্ট। এইটা একেবারেই হচ্ছে 5 স্টার 7 স্টার যত স্টারই দেওয়া যায় না কেন, ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ তিতুমিরের সংগ্রাম। তারপরে রয়েছে 3 স্টারের ফরাইজি আন্দোলন, এটাও থেকেও প্রশ্ন হয়ে থাকে। এবং এর পরবর্তীতে যে পার্টটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। দেখো, নবজাগরণ। এখানে নবজাগরণের পাঠের মধ্যে কিন্তু 4টা অংশ আমি রেখেছি, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের অংশটা, তারপরে হচ্ছে ডিরোজিও ও ইয়াং
বেঙ্গল মুভমেন্ট, এটা কিন্তু 2 স্টারে রেখেছি, এবং 4 স্টারে যেটা রেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং 4 স্টারে আবার একটা রেখেছি হাজী মোহাম্মদ মহসিন। এই পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে এর পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে মূলত যেটা রয়েছে 11 নাম্বার অধ্যায়, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তো এইখান থেকে মূলত আমাদের একটা না একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই পেয়ে থাকবো কমন, ঠিক আছে? একটা না একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পেয়ে থাকবো। তার মধ্যে দেখো যে ভাষা আন্দোলনের পটভূমি একটা, আর তারপরে রয়েছে ভাষা আন্দোলনের ঘটনার প্রবাহ চূড়ান্ত রূপ, এটা হচ্ছে পেজ নাম্বার 152 পেজে চলে যাবো তোমরা। এরপরে দেখো রাজনৈতিক তৎপরতা, অর্থাৎ রাজনৈতিক তৎপরতার কিন্তু সমস্ত অংশ। তো সমস্ত অংশটা পড়ার ফাঁকে আরও বেশি মানে গুরুত্বপূর্ণ অবদান দিয়ে পড়বা, সবচেয়ে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করবা তোমরা যুক্তফ্রন্ট সম্পর্কিত পাঠগুলোতে, হ্যাঁ? অর্থাৎ যুক্তফ্রন্ট সম্পর্কিত পাঠ যেখান থেকে শুরু হয়েছে এবং যেখান থেকে শেষ পর্যন্ত তোমরা সুন্দর করে, এইটা কিন্তু কখনো মানে উল্টাপাল্টা পড়াশোনা করার দরকার নেই, খুব ভালো মতো পড়াশোনা করবা এটা। এরপরে যেটা আমরা পাঠ দেখব সেটা হচ্ছে 13তম অধ্যায়। তো 13তম অধ্যায়ের মূলত আমরা দেখব যে 13তম অধ্যায় মূলত দেখব যে সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এইখান থেকে বেশ কয়েকটি পাঠকে আমি উল্লেখ করব। তো তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারীর যে দলগুলো ছিল, এই দলগুলো কিন্তু খুব ছোট একটা আলোচনা। তো এই দলগুলো সম্পর্কিত যদি মানে কোন দলগুলো অংশগ্রহণ করেছিল, এখান থেকে কিন্তু ক নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা এবং খ নাম্বারেও প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, অনেক সময় আসে। এরপরে আমরা দেখব যে নির্বাচনের ফলাফল, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই নির্বাচনের অংশগ্রহণকারী দলগুলো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় বা পার্ট। এরপরে 7ই মার্চের ভাষণ, এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও পড়ে নিবা, যদিও ফের আবার দেখা গেল যে এই মানে দিয়েও দিতে পারে, কখনো কখনো দিয়ে দেয় প্রশ্ন তৈরি করে বোর্ড কর্তৃপক্ষ। তো এটা তোমরা ব্যাকআপ হিসেবে রাখবা এই অংশটা। এবং পরবর্তীতে যে অংশটা রয়েছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা, এখানে তারপরে রয়েছে 3 স্টারে মুক্তিযুদ্ধের সরকার গঠন, মুজিবনগর সরকার গঠন। এরপরে রয়েছে 4 স্টার, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা। তো অপতৎপরতা কেন দরকার, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কিন্তু স্বাধীনতা বিরোধীরা খুব মানে খারাপ কাজ চালিয়েছিল আমাদের মুক্তি বাহিনীর সাথে বা মুক্তিযোদ্ধাদের সাথে, বাঙালিদের সাথে। তো তারাও বাঙালি অ্যাটলিস্ট, কিন্তু তারা কিন্তু আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতো না, তারা পাকিস্তানটাকেই বেশি সাপোর্ট করতো। তো তার কারণে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হবে দাঁড়াবে পার্টটা। এরপরে যেটা রয়েছে 4 নাম্বার স্টারে, সেটা হচ্ছে বাংলাদেশ নামের ইতিহাস, এবং হচ্ছে আরেকটা অংশ যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ইতিহাস। এই পার্ট দুটো হচ্ছে তোমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারো, ঠিক আছে? ব্যাকআপ হিসেবে রাখতে পারো। তো আমি মনে করি আমি এই 3টা অংশের মধ্যে, দেখো এই 3টা অংশের মধ্যে, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণকারী দল, নির্বাচনের ফলাফল, এবং হচ্ছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা, এই 3টা অংশ থেকেই কিন্তু সৃজনশীল প্রশ্নটা কমন পড়ে যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে। আর হচ্ছে আমার ভিডিওর এন্ড স্ক্রিনে অন্যান্য ভিডিও চলে আসবে, তোমরা কিন্তু সেই সাজেশন ভিডিওগুলো দেখতে থাকবা। আশা করি তোমরা অনেক ভালো ফলাফল পেতে পারো ইনশাআল্লাহ এখান থেকে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।